মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। পথ ধরল দুজনে। ছাদের এই ঘরটায় পুরনো জিনিস ভর্তি। ইরার ছোটবেলার ট্রাইসাইকেল, দোতলা রথ, এক পা ভেঙে যাওয়া টুল, শেষ হয়ে যাওয়া অঙ্কের খাতা। ইরা এইসব স্মৃতির জঞ্জালের দিকে আঙুল তাক করে বলতে শুরু করল, এখানে যা যা দেখছি সবকিছুর সঙ্গে কোনো না কোনো গল্প জুড়ে আছে। এই দেখ, এই ট্রাইসাইকেল থেকে পড়ে গিয়ে প্রথম মাথা ফাটে আমার। চুল সরিয়ে কপালের সেই দাগ অতনুকে দেখায়। চিলেকোঠায় অনেকটাই অন্ধকার। অতনু একেবারে অন্ধ সেজে হাত দিয়ে দেয় সেই দাগের জায়গায়। এই দাগ যেন ব্রেইলের হরফ। অতনুর স্পর্শে কেঁপে ওঠে ইরা। অতনু বুঝতে পেরে হাত সরিয়ে নেয়। ইরা দোতলা রথের দিকে এগিয়ে যায়। কথা ঘোরাতে গিয়ে হালকা তোতলায়, তবুও থামে না। ইরা বলে চলে, এই এই দেখ দেখ, এই দোতলা রথ, এটা কিন্তু ভাঙেনি, পুরো ঠিক আছে। বাবা 3তলা রথ কিনে দিল না। আমিও বললাম, তাহলে আমার কোনো রথই চাই না। সেই থেকে এখানে পড়ে আছে। আমি একবারের জন্য ছুঁয়ে দেখিনি। এই প্রথম তোকে দেখাতে গিয়ে। অতনুর দিকে তাকায় ইরা। অন্যমনস্ক হয়ে আছে অতনু। ওর চোখের সামনে তুড়ি মেরে ইরা জিজ্ঞেস করল, কিরে, কি ভাবছিস? অতনু পাল্টা প্রশ্ন করে, ইরা, তুই কখনো প্রেম করবি না? ইরা খিলখিল করে হাসল খানিকক্ষণ, তারপর বলল, প্রেম যে করব, কার সাথে করব? অতনু আমতা আমতা করে বলে, কার সাথে আবার? যাকে তোর ভালো লাগে এমন কেউ, সে তো তুই ভালো জানবি। হাসতে হাসতেই ইরা বলল, আর কোনো ছেলের সাথে মেশা হলো নাকি আমার? তুই তো সারাদিন গায়ে গায়ে লেগে থাকিস। এমন একটা অভিযোগ শুনে মুষড়ে গেল অতনু। মুখ চুন করে দাঁড়িয়ে থাকল চিলেকোঠায়। ইরা হাত দিয়ে অতনুর চুলগুলো এলোমেলো করে দিল। বেশ অনেকক্ষণ দুজনেই চুপ করে থাকল। তারপর ইরাই বলল, চিলেকোঠা দেখা হয়েছে, এবার নিচে চ। সন্ধে টুবাইকে পড়াতে গেছিল অতনু। জীবনের প্রথম মাইনে পেল। সাদা খামে ভরা 5টা 100 টাকার নোট। নিজেকে ভীষণ বড়লোক লাগছিল ওর। মাইনে পেয়েই প্রথম মায়ের কথা মনে পড়ল। অঞ্জলি দেবী বেকারির বিস্কুট খেতে ভালোবাসেন। অনেকদিন বাড়িতে বেকারির বিস্কুট দেখেনি অতনু। গ্লাসে করে শুধু চা খায় অঞ্জলি দেবী। বিস্কুট না খেলে 2 পয়সা বাঁচে। নিজের শখকে মেরে ফেলে এভাবেই কিছু পয়সা বাঁচিয়ে রাখে, অতনুর জন্যই। যত উঁচু ক্লাসে উঠছে, পড়ার খরচও বাড়ছে। তাল মিলিয়ে বাবার মাইনে তো আর বাড়ছে না। পড়ানো শেষ করে অতনু একটা বেকারির দোকানে গেল। জিরে দেওয়া ছোট ছোট বিস্কুট কিনল 1 প্যাকেট, মায়ের জন্য। মা বোধ হয় খুশিই হবে। পাশেই একখানা কসমেটিক্সের দোকান। অনেক কিছুই রয়েছে সেখানে। হঠাৎ একটা কানের দুলের দিকে চোখ পড়ে গেল। ঝাড়বাতির মতো কানের দুল, ঝুমকো বলে বোধ হয় এগুলোকে। দোকানে গিয়ে জিজ্ঞেস করল, দাদা, এগুলো কত করে? খুব একটা ভিড় নেই বলে দোকানদার ঝিমোচ্ছিল। অতনু হঠাৎ ডাকায় বোধহয় একটু বিরক্তই হল। হাই তুলতে তুলতে জিজ্ঞেস করল, কি চাই? অতনু আবার কানের দুলটা দেখিয়ে জিজ্ঞেস করল, এটার দাম কত? ভালো করে না দেখেই দোকানদার উত্তর দিল, 100 টাকা। অতনু জিজ্ঞেস করল, 80 টাকায় দেবে? ভ্রু কোচকাল দোকানদার। তারপর কটমট করে চেয়ে বলল, না, একদম 100 টাকায় দিতে হবে। নেবে কিনা বলো? অতনু আর কিছু ভাবল না। একটা 100 টাকার নোট এগিয়ে দিয়ে বলল, দিয়ে দিন। দোকানদার একটা ব্রাউন খামে পুড়ে কানের দুলটা দিল অতনুকে। সাইকেল নিয়ে অতনু সোজা ইরার বাড়ি দৌড়াল। কলিং বেল বাজতেই গুনগুন দেবী দরজা খুললেন। একগাল হেসে অতনু জিজ্ঞেস করল, ইরা আছে? ঘাড় নেড়ে হ্যাঁ বলল গুনগুন দেবী। অতনু কোনো কথা না বলে শটান ইরার ঘরে দৌড়াল। ইরা বালিশে উপুর হয়ে শুয়েছিল। হঠাৎ অতনু ঢুকে আসায় চমকেই গেল। তরান করে উঠে পড়ে জিজ্ঞেস করল, কিরে, তুই এখন? খামটা পকেট থেকে বের করে ধরল ইরার সামনে। ইরা প্রথমে বুঝতে পারল না ওর কি করা উচিত। অতনু আরও 2টো শব্দ খরচ করে বলল, প্রথম মাইনে
ইরা খামটা হাতে নিয়ে জড়িয়ে ধরল অতনুকে। অতনুও দুহাত দিয়ে ইরাকে আগলে নিল। বেশ খানিকক্ষণ এভাবেই থাকল দুজন। তারপর হঠাৎ গুনগুন দেবীর গলা কানে এলো। কিরে, অন্ধকার হয়ে গেছে তো, আলো জ্বালাসটি কেন? প্রায় সঙ্গে সঙ্গেই জ্বলে উঠল আলো। ততক্ষণে অবশ্য দুজনেই দুজনকে সামলে নিয়েছে। তবুও গুনগুন দেবী কিছু দেখে ফেলল কি, কে জানে। ইরার হাতে খাম দেখে গুনগুন দেবী জিজ্ঞেস করল, কিরে, কি আছে ওই খামে? ইরা তো নিজেও জানে না, খোলা উচিত হবে কিনা বুঝতে পারছিল না। অতনু বলল, খোল, দেখা কাকিমাকে। খাম থেকে কানের দুল বার করল ইরা। 3 ধাপের ঝুমকো। অতনু ইরার দিকে তাকিয়ে বলল, 3 তলা রথের জন্য আক্ষেপ করেছিলিস তো আগের দিন, এই নে 3 তলা কানের দুল। গুনগুন দেবী একগাল হেসে বলল, বস তোরা, আমি চা করে আনি। অতনু, তুই চা খাবি তো? ঘাড় নাড়ল অতনু। ইরাকে বিস্কুটের প্যাকেটটাও দেখালো। তারপর ওখান থেকে চাটা খেয়ে অতনু সোজা বাড়ির রাস্তা ধরল। বাড়ি ফিরে মায়ের হাতে 200 টাকা দিল, সঙ্গে বিস্কুটের প্যাকেট। অঞ্জলি দেবী তো আনন্দে কি বলবে ভেবেই পেল না। ছেলেকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিল। এরপরেও কিন্তু অতনুর কাছে পুরো 170 টাকা থাকল। এও তো নেহাত কম টাকা নয়। কি করবে ভেবেই পাচ্ছিল না। রাতে বাবা বাড়ি ফিরে ওকে বলল, 100 টাকা নিজে জমা, ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দে। খরচা করার মধ্যে শেখার কিছু নেই, চাইলে সবাই খরচা করতে পারে, কিন্তু জমানোটা একটা প্র্যাকটিস। দুম করে একদিনে খরচা করে দেওয়া যায়, কিন্তু দুম করে একদিনে কি জমাতে পারবি? রেখে দে, নিজের জন্যই। অতনু বুঝল বাবা ঠিক কথাই বলছে, কিন্তু তাও খুব একটা ভালো লাগলো না। আজকে এসব ওকে না বললেই পারত। কিরকম আনন্দে অতনু 2 হাত তুলে খরচা করে যাচ্ছিল। তবুও চিন্তা নেই, অতনুর কাছে এখনো খরচের জন্য আছে 70 টাকা, একটা 50-এর আর একটা 20 টাকার নোট। পরের দিন খেলতে গিয়ে বলের জন্য 20 টাকা চাঁদা দিল অতনু। অতনুর আগে 5 টাকা দিতে গেলেও গলা শোকাত, সেখানে না চাইতেই 20 টাকা। সবাই তো চমকেই গেছিল। সবকিছুই তো ঠিকঠাক চলছিল, তবে রেজাল্টের দিন আস্তে আস্তে এগিয়ে আসছিল। কেউ সেদিকে তাকিয়ে বসেছিল না। হঠাৎ একদিন দেখা গেল বিপদ দোরগোড়ায় দাঁড়িয়ে। এখান থেকে পালাবারও কোনো পথ নেই। ইরা বাড়ির কম্পিউটারে রেজাল্ট দেখার চেষ্টা করছিল। অতনু ওখানে একবার যাবে ভেবেছিল। তারপর কি মনে হলো, 50 টাকা নিয়ে ক্যাফেতে দৌড়ালো। কিন্তু সব জায়গাতেই একই অবস্থা। বারবার সার্চ করেও রেজাল্ট কিছুতেই আসছিল না। কেউ দুদণ্ড শান্তিতে বসতেও পারছিল না, চেষ্টা চালিয়ে যাচ্ছিল। 533 পেয়েছে অতনু, স্টার মার্কসের থেকে সামান্য বেশি। অঙ্কে পুরো ভরাডুবি অবস্থা, 5-এর ঘরে নম্বর। বাকি সব তাও ঠিকঠাক আছে, একমাত্র বাংলায় লেটার। কিভাবে পেয়েছে তাও নিজেও জানে না। হতে পারে রবীন্দ্রনাথকে ও অন্যভাবে চেনে। ওদিকে ইরা কিন্তু ফাটিয়ে দিয়েছিল, 613, সবেটি লেটার মার্কস। অঙ্কে আবার 100-এ 100। গুনগুন দেবী তো মারাত্মক খুশি, বারবার মেয়েকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। কিন্তু ফোনের ওপার থেকে সৌমিত্রবাবু মোটেই খুশি হতে পারছিল না। বারবার গম্ভীর গলায় বলছিল, আরো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। তুই যদি বখাটে ছেলেটার সাথে না মিশতিস, ইউ শিওরলি ক্যান স্কোর মোর। বাই দ্য ওয়ে, এবার একটু সিরিয়াস হ, কিপ ডিস্টেন্স ফ্রম হিম, ঠিক আছে? মনে থাকবে তো? কোনো রকমে হ্যাঁ হ্যাঁ করে ফোন রেখে দিল ইরা। ওর মাথায় তো অন্য চিন্তা চলছে। অতনু রোল নাম্বার ইরার জানাই ছিল। ইরা দেখেছে অতনুর রেজাল্ট খুব একটা ভালো হয়নি, তা বলে অতনু ওর ফোন ধরবে না, জানাবে না পর্যন্ত? এই আবার কি ধরনের অসভ্যতা! স্কুলে যাবে খানিকক্ষণ পরেই, সেখানে তো আসবেই অতনু। তাহলে এই কিছুক্ষণের জন্য গায়েব হওয়ার মানে কি? ইরা অল্প বিরক্তই হল। নিজের মনে মনেই গজগজ করতে করতে স্কুলের জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ কলিং বেলের আওয়াজ পেল। অতনু একখানা মিষ্টির হাঁড়ি নিয়ে শটাং বাড়ি এসে হাজির হয়েছে। গুনগুন দেবী দরজা খুলতেই একটা রসগোল্লা প্রায় ঠেলেই ঢুকিয়ে দিল তার মুখে। ইরা দূরে দাঁড়িয়েছিল, ইরার মুখেও রসগোল্লা পুরে দিল। ইরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আবার কি? যার নিজের রেজাল্ট খারাপ হয়েছে
সে ওর রেজাল্টের জন্য এত খুশি। অতনু স্কুলে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। ইরা তৈরি ছিল। অ্যাডমিট কার্ডটা নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় ইরা অতনুকে জিজ্ঞেস করল, কিরে কাকিমা কি বলল? অতনু হাসল, মুখে হাসি নিয়েই বলল, মা তেমন কিছু বলেনি, বাবা বলেছে। ইরা চোখে প্রশ্ন নিয়ে ওর দিকে তাকাল। অতনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, বাবা বলেছে মন খারাপ না করতে, মাঝে একটা দুটো ট্রেন মিস হতেই পারে, তার বদলে অন্য রুট নেওয়া যাবে, কিন্তু কোথায় পৌঁছাতে হবে তা যেন স্থির থাকে। ইরা জিজ্ঞেস করল, কোথায় পৌঁছবি তুই? হাসি মুখটাকে যতটা সম্ভব গম্ভীর করে নিয়ে অতনু বলল, আপাতত স্কুলে পৌঁছাবো। ইরা ভেবেছিল আজ মারধর করবে না, কিন্তু পারল না। একটা সিরিয়াস ব্যাপারে কথা হচ্ছিল, সেখানে অতনুর এমন উত্তর শুনে চটাস করে একটা চাঁটি বসিয়ে দিল ওর মাথায়। মাধ্যমিকের পর অনেকে বিগড়ে যায়, কিন্তু অতনু শুধরে গেল। পড়াশোনায় ভীষণ সিরিয়াস হয়ে গেল। পড়াশোনা ছাড়া বাকি সময় তার ছ্যাবলামি বজায় ছিল। সময় নিজের মতো এগিয়ে যাচ্ছিল। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর 11 ক্লাস পর্যন্ত শুরু হয়ে গেল। এই ক্লাসে সববার ডানা গজায়, কিন্তু সববার তো আর একসাথে ডানা গজায় না। তাই পিঠের দিকে তাকিয়ে প্রত্যেকেই পরখ করে নিচ্ছিল ডানা গজিয়েছে কিনা। বাংলা স্যার এসে প্রজেক্টের ব্যাপারটা বুঝিয়ে বলছিল, বাংলা সাহিত্যের কোনো একটা চরিত্র নিয়ে ওদের লিখতে হবে। এবার মুশকিল হচ্ছে, অধিকাংশ বিখ্যাত চরিত্রই গোয়েন্দা কিংবা গোয়েন্দা জাতীয়। তাই কেউ বলছিল ফেলুদা নিয়ে লিখবে, কেউ বলছিল ব্যোমকেশ নিয়ে লিখবে, কেউ আবার কাকাবাবু নিয়েও লিখতে চাইছিল। এতক্ষণ টয়লেটে ছিল অতনু। টয়লেট থেকে ফিরে পুরো ব্যাপারটা বুঝতে পারিনি, কিন্তু ওরও তো কিছু একটা বলা উচিত। আর অতনু বারবার আলাদা কিছুই উত্তর দিতে চায়। উত্তর ভুল হলে সমস্যা নেই, আলাদা হওয়া দরকার। অতনুকে স্যার জিজ্ঞেস করল, কিরে তুই কাকে নিয়ে লিখবি? অতনু হাসতে হাসতে বলল, আমি স্যার গোয়েন্দাগিন্নি নিয়ে লিখব। স্যার তো অবাক, এমন চরিত্রের কথা বাংলা সাহিত্যে কোথাও পড়েননি। কটমট করে অতনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কার লেখা? ক্লাসে ততক্ষণ অল্প অল্প হাসির শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু অতনুর তাতে কিছু যায় আসে না। অতনু নির্বিকারে উত্তর দিল, লেখা নয় তো স্যার, এটা জি বাংলার একটা সিরিয়াল, ইন্দ্রাণী হালদারই তো গোয়েন্দাগিন্নি। তবে স্যার ওর শ্বশুর বাড়ির লোক কিন্তু জানে না। আরও কিছু হয়তো বলতো অতনু, কিন্তু তার আগেই স্যার এসে ওর চুলের মুঠি ধরে দুম দুম করে কয়েকটা ঘা বসিয়ে দিল। এই এত বড় ছেলেপুলেদের মারা যায়? স্যার যেন নিজেই হাঁপিয়ে গেল। শ্বাস টেনে টেনে বলল, বেয়াদব ছেলে, ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, 11 এসে ডানা গজিয়েছে, তাই না? এবার অতনুর বিশ্বাস হলো, ওর তাহলে সত্যি ডানা গজিয়েছে, শুধু একটু বুঝে শুনে উঠতে হবে, এই যা। অঙ্ক ব্যাপারটা শক্ত মনে করলেই শক্ত। 11-এ উঠে অতনুর অঙ্ক ভালো লাগতে শুরু করলো। তার ক্রেডিট অনেকটাই অঙ্কন স্যারের, আর খানিকটা ইরার বাড়িতে গ্রুপ স্টাডির, গুনগুন দেবীর ডিম ম্যাগির। ভালো করে অঙ্ক করা এক জিনিস, কিন্তু অতনু অঙ্কের অপব্যবহার করতে শুরু করল। কাবেরীর কথা মনে আছে আপনাদের? আরে গবেট গোছের মেয়েটা। কাবেরী কিন্তু চেহারার ব্যাপারে বেশ সচেতন। ফ্রি হ্যান্ড কার্ডিও, জিম, ওয়ার্কআউট এইসব শব্দ প্রায়শই ব্যবহার করে, কিন্তু শব্দ দিয়ে তো আর স্লিম হওয়া যায় না। তার জন্য জিম করতেই হবে, কিন্তু কাবেরীর জিম করা হয়ে ওঠে না। বছর বছর তাই কাবেরী আরও মোটা, মানে হেলদি হয়ে যাচ্ছে। এ নিয়ে কাবেরীর বড়ই দুশ্চিন্তা হয়। তার মধ্যে একদিন অতনু এসে কাবেরীকে বলল, ভাই তুই তো রোগা হয়ে গেছিস। কাবেরী তো শুনে ভীষণ খুশি, আনন্দে গদগদ হয়ে জিজ্ঞেস করলো, এই কতটা রোগা হয়েছি রে? অনেকটা। অতনু উত্তর দিল, হ্যাঁ ওই তুই DX রোগা হয়ে গেছিস ভাই। কাবেরী কিছুই বুঝল না, কটমট করে ওর দিকে চেয়ে থাকলো। অতনু কনফার্ম হতে পারল না কাবেরী আদৌ বুঝেছে কিনা, তাই আরেকটু ভেঙে বলল, মানে তোর যতখানি কম মনে হচ্ছে তার চেয়েও কম। ক্যালকুলাসের এই এক নাটক। এই আবার কি কথা? তাহলে আর কাবেরী রোগা হওয়া হলো কই? কাবেরী গজগজ করতে করতে অন্যদিকে চলে গেল।
ইরা এসে পিঠে চাপড় মেরে বলল, তোর মাথায় খালি বদবুদ্ধি, তাই না রে? অতনু কিছুই বলল না, খালি হাসল। কিন্তু এখানেই তো শেষ নয়। ইরারও কি নিস্তার আছে? লিমিটের অঙ্ক করতে গিয়ে ইরা খালি জিজ্ঞেস করেছিল, এই ল হপিটালের দরকার কি? ইনফিনিটি বসিয়ে অঙ্কগুলো করা যাবে না? বিজ্ঞের মতো ইরার দিকে তাকিয়ে অতনু বলল, ইনফিনিটি ইজ নট আ পয়েন্ট ম্যাডাম। তারপর দুহাত সামনে এনে এদিক ওদিক করে বোঝাতে শুরু করল, ইনফিনিটির দিকে এগিয়ে যাওয়া যায়, কিন্তু পৌঁছানো যায় না। আর যতই কাছে মনে হোক, ইনফিনিটির রেসপেক্টে সবাই বহুদূর। এই যেমন আমার দিকেই দেখো, আমি তোর কত কাছে চলে এসেছি বারবার, কিন্তু তোর কাছে কখনো পৌঁছতে পেরেছি? চোর পালালে বুদ্ধি বাড়ে, তেমনই অবস্থা অতনুর। ভুলভাল কিছু বলে দেওয়ার পরই মনে হয়, ইস, এটা তো বলা ঠিক হয়নি। ইরাকে এসব বলার জন্য আক্ষেপ হচ্ছিল অতনুর। ইরাও আচমকা এসব শুনে অপ্রস্তুতে পড়ে গেছিল। এমনিতে অতনুর মাথায় হাজার একটা কথা আসে, কিন্তু এসব অকওয়ার্ড সিচুয়েশনে পুরো মাথা খালি। কিভাবে ম্যানেজ দেবে কিছুতেই বুঝতে পারছিল না। শেষমেশ অতনু যেটা কোনোদিন বলে না, সেটাই বলল। কাঁচুমাচু মুখ করে ইরার দিকে তাকিয়ে বলল, সরি, আমি না এটা মিন করতে চাইনি। ইরা তো শুনে আচমকা রেগে গেল। অতনুর চোখে চোখ রেখে বলল, না, তুই কেন এটা মিন করবি? তোর তো মিন মিন করতেই ভালো লাগে না। স্পষ্টভাবে কিছু বলতে পারিস তুই? খালি ঘুরিয়ে নাক দেখানো তোকে একদম সহ্য হয় না, জানিস তো? এসব বলেই গটগট করে অন্যদিকে হেঁটে গেল ইরা। ভ্যাবলার মতো ওদিকে তাকিয়ে থাকলো অতনু। অতনু বুঝতে পারছিল না কথাটা বলেও ভুল করেছে, না ভুল স্বীকার করাই ওর ভুল হলো। ওর কি আরেকবার সরি বলা উচিত? বাকি সব এমনি ঠিক হয়ে যাবে, যেমন ঠিক হয়ে যায় প্রতিবার। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।